হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজমিরা। আজকের ভিডিওটি মেনলি জেনপাস ইউজি সংক্রান্ত। আজ আমি তোমাদের সামনে ডিসকাস করব 2017 সালে জেনপাস ইউজির বায়োলজি কোশ্চেন পেপার। তো জেনপাস বাদে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ, যেমন ধরো নিট বা আদার কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ, তোমাদের জন্য খুব হেল্পফুল হবে ভিডিওটি। তো তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। আজকের ভিডিওটি কিন্তু পার্ট 1, সো তোমরা দেখতে থাকো। তো ফার্স্ট কোশ্চেনটা একবার লক্ষ্য করো। জিজ্ঞাসা করেছে যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রক্রিয়ার প্রবক্তা কে। তাহলে আমাকে সবার প্রথমে এটা জানতে হবে যে 5 কিংডম যে ক্লাসিফিকেশন সেটা অ্যাকচুয়ালি কী। তো সেটা কি, সেটা হচ্ছে যে ট্যাক্সোনমি আন্ডারে যে বিভিন্ন অর্গানিজমরা রয়েছে তাদেরকে মানে সমস্ত যে অর্গানিজমগুলো সেগুলোকে মানে বিভিন্ন গ্রুপের মধ্যে পার্টিকুলারলি নির্দিষ্ট একটা গ্রুপের মধ্যে ক্লাসিফাইড করার জন্য যে এই 5 কিংডম মানে যে সেম ক্লাসিফিকেশানটা করা হয়েছিল। এবার এটা কে করেছিলেনটাকে, এটা করেছিলেন আর.এইচ. হোয়াইটেকার করেছিলেন। তো এক্ষেত্রে অনেকগুলো ক্লাসিফিকেশান হয়েছিল। ক্লাসিফিকেশান বলতে 2 কিংডম হয়েছিল, 3 কিংডম, 4 কিংডম, 5 কিংডম। কিন্তু মেনলি যেটা সেটা হচ্ছে কি সবচেয়ে বড় সেটাই ছিল কি হয়েছিল আর.এইচ. হোয়াইটেকার করেছিলেন, সেটা কি 5 রাজ্যের শ্রেণীবিন্যাস। আর এখানে যদি বলে না যে 2 কিংডমের শ্রেণীবিন্যাসকে, তাহলে এখানে আমি কি লিনিয়াস, আর হচ্ছে 3 কিংডম হলে হ্যাকেল, আর 4 কিংডম হলে কোপল্যান্ড, আর 5 কিংডম হলে কী হবে আর.এইচ. হোয়াইটেকার। আর এটা কী বলো তো 1969 খ্রিস্টাব্দে হয়েছিল, মানে এই যে 5 কিংডমের যে এটা মানে ক্লাসিফিকেশানটা ওটা হয়েছিল 1969 খ্রিস্টাব্দে। কে করেছিলেন? আর.এইচ. হোয়াইটেকার। বোঝা গেল। আর এটা কি 1969 খ্রিস্টাব্দে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন মধ্যেও আন্ডারে পড়ে, তো তোমরা দাগিয়ে নাও এটা। তো নেক্সট কোশ্চেনটা দেখো কি দিয়েছে। বলেছে যে অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে। তো সবার শেষ থেকে যে অপশানগুলো দিয়েছে সেগুলো যদি আমি দেখতে থাকি তাহলে কি বলে দেখো। বলেছে যে লিউটিয়াল দশা। লিউটিয়াল ফেজ তো কোনো দিনও হবে না, কারণ কি লিউটিয়াল ফেজ মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে একটা অংশ এবং এর মধ্যেই ওরা কাজ করে, তো এটা তো কোনো দিন সম্ভবই না। তারপরে দেখো উপর থেকে যদি আমি অপশানগুলো দেখতে থাকি কি দিয়েছে দেখো। প্রথমটা স্পারমাটোজেনেসিস। তো স্পারমাটোজেনেসিস কাকে বলে? তো স্পারমাটোজেনেসিস যদি আমি জানতে চাই তাহলে কি হবে, একদম আদিতে যে মানে যে কোষ ছিল সেই কোষগুলো কি হলো, মানে সেগুলো স্পারমাটোগোনিয়া, সেই স্পারমাটোগোনিয়া সেলস থেকে যখন স্পারমাটোজোয়া তৈরি হচ্ছে সেই থেকে কী হয় হোল যে প্রসেসটা তাকে কী বলা হয় স্পারমাটোজেনেসিস বলা হয়। তো বোঝা গেল ব্যাপারটা। এবার কি দিয়েছে কোশ্চেন যে অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে। তো আমার অ্যান্সারটা হয়ে যাবে আমার কি, অ্যান্সারটা হয়ে যাবে আমার এর দাগ মানে স্পারমাটোজেনেসিস। কিন্তু তারপরে যে অপশানগুলো দিয়েছে দেখো যে স্পারমাটোজেনেসিস আর কি স্পারমেশন দিয়েছে, এগুলো আবার কি স্পারমিওজেনেসিস। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা ব্যাপার, যে ব্যাপারটা কি হয় যে স্পারমাটিড যেখানে থাকে স্পারমাটিডগুলো যে তৈরি হয় সেই স্পারমাটিডগুলি হচ্ছে যে অপরিণত শুক্রাণু, এবং এই যে স্পারমাটিডগুলি সেগুলো হচ্ছে কি সেল ডিফারেন্সিয়ালসের মাধ্যমে ম্যাচিওর হয়ে কি করে স্পারমাটোগোনিয়াতে পরিণত হয়, এবং সেই প্রসেসকে কী বলা হয় স্পারমাটিড বলা হয়। এবং সেখান থেকে আবার কি হচ্ছে সেখান থেকে আসছে যে স্পারমাটোজোয়া, এবং এই যে স্পারমাটোগোয়া সেখান থেকে কি হচ্ছে, সেখান থেকে হচ্ছে স্পারমিওজেনেসিস, মানে এই ব্যাপারটা আসছে সেখানটায়। তো বোঝা গেল। এবং এই যে স্পারমাটো মানে জোয়া বললাম না, মানে যেটা জোয়া সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে সাটলি কোষ থেকে নিঃসৃত হয়। তো বোঝা গেল সাটলি কোষ থেকে। তো এখানে অ্যান্সারটা তাহলে কি হয়ে যাবে স্পারমাটোজেনেসিস। এর পরে কোয়েশ্চেনটা কি দিয়েছে দেখো। বলেছে যে ল্যাকিফেরা ল্যাকা প্রস্তুত করে, কি প্রস্তুত করে জিজ্ঞাসা করছে। তো সবার প্রথমে তোমাকে জানতে হবে যে ল্যাকিফেরা ল্যাকাটা কি, অ্যাকচুয়ালি কী ওটা। তো ল্যাকিফেরা ল্যাকাটা হচ্ছে প্রথমে আমাদের জানতে হবে যে সেটা হচ্ছে এক প্রকার ইনসেক্ট, যেটা কি হয় প্ল্যান্ট বডিতে রেজিন ম্যাটেরিয়াল তৈরি করে। রেজিন বলতে কি মানে রেজিন ম্যাটেরিয়াল বলতে এখানে বোঝাচ্ছে যে সিলেক আবার কি সিলেক বলতে বোঝায় যে যেখানে এই যে বিভিন্ন ইঙ্ক বা এই যে পেন্টে তৈরিতে সাহায্য করে, মানে কালি প্রস্তুত করে বা পেন্টের কাজে মানে যে প্রস্তুত করতে সাহায্য করে, এবার মানে সেগুলোতে সাহায্য করে। এবার তাহলে কি হয়ে গেল, এখানে হবে সিল্যাক। তো এখানে দেখো কোন অপশানটা হবে, এই যে সিল্যাক, এই যে বিয়ে দাগ দেখি না সিল্যাক, সেটাই হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। তো তারপরে কোয়েশ্চেনটা দেখো
মিলারের পরীক্ষায় অপ্রত্যাশিত বস্তুগুলি হলো, মানে কি জানতে চেয়েছে। মিলার এবং উডের যে পরীক্ষাটা হয়েছিল না, সেখানটা কি দেখিয়েছিল বলো তো। একবার তোমরা রিমাইন্ড করার জিনিসটাকে চেষ্টা করো যে ইয়ারলি যখন মানে প্রিবায়োটিক আর যখন ছিল, মানে প্রাণের সৃষ্টি যখন হয়েছিল পৃথিবীতে, মিলারের পরীক্ষায় আগে ভেবেছিল যে শুধুমাত্র কেমিক্যাল কম্পাউন্ডসগুলি আছে, মানে ইনঅর্গ্যানিক কম্পাউন্ডসের মানে যে পরীক্ষা মানে যে পরিবেশের মধ্যে অনলি ফর ইনঅর্গ্যানিক কম্পাউন্ডগুলি রয়েছে। কিন্তু অ্যাটলিস্ট যখন পরীক্ষার মাধ্যমে দেখা গেল, এবং সেই পরীক্ষাটা কি, সেই পরীক্ষা ছিল কেমিক্যাল অরিজিন অফ লাইফ। এই পরীক্ষার মাধ্যমে তারা বুঝেছিল, এবং এই পরীক্ষার মাধ্যমে যখন রেজাল্ট এলো না, তখন কি হলো বলো তো, তখন এসেছিল যে একটা উপাদান, সেই উপাদানটা কি, অ্যাসপার্টিক অ্যাসিড, যেটার আরেক নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো বোঝা গেল। এবং আমরা কি জানি অ্যামাইনো অ্যাসিড কি, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিন সিনথেসিসে কাজ করে। তো এখানে আমার হয়ে যাবে কি অ্যান্সারটা, মিলারের পরীক্ষায় অপ্রত্যাশিত বস্তুগুলি কি, অ্যামাইনো অ্যাসিডস, এটা হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। তো তারপরে কোয়েশ্চেনটা দেখো, বলেছে যে গর্ভনিরোধক বড়ি জন্ম নিয়ন্ত্রণ করে। তো জানতে চেয়েছে এখানে যে কি করে আমরা মানে বার্থ কন্ট্রোল করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের একটা প্রিভেন্ট পিলস, যেটার মাধ্যমে আমরা কী করবো, যে বার্থ কন্ট্রোলকে আমরা রিমুভ করতে পারবো, বা আমরা আটকাতে পারবো। তো এখানে কি হবে, এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কি, ডিম্বাণু নির্গমনের বন্ধ করা। যদি আমাদের যদি আমাদের ডিম্বাণু নির্গমন বন্ধ হয়, তাহলে আমাদের কী হবে, গর্ভনিরোধক বা আমাদের বার্থ কন্ট্রোল মানে আমরা কন্ট্রোলে আসবে না, না হলে কী করে আসবে। তো আমার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সি, মানে ডিম্বাণু নির্গমন বন্ধ করার মাধ্যমে। তো হয়ে গেল, এটা আমার সঠিক অ্যান্সার। এরপরে দিয়েছে দেখো, রিঙ্গেলম্যান স্কেল নিচের কোনটি ঘনত্ব মাপতে ব্যবহার করা হয়। তো রিঙ্গেলম্যান স্কেলটা কি, তো আমাকে জানতে হবে প্রথমে যে কমার্শিয়াল যেখানে কি হয়, যে কারখানাগুলোতে প্রচুর পরিমাণে বাতাসের সাথে যে ধোঁয়া মিশছে, ধোঁয়া বা ধোঁয়ার যে গন্ধ মাপতে এটা ব্যবহার করা হয়, মানে ধোঁয়ার ঘনত্ব মাপতে এটা ব্যবহার করা হয়, মানে রিঙ্গেলম্যান স্কেলটা ব্যবহার করা হয়। এবং তাহলে এখানে কোন অপশন, ধোঁয়া হয়ে যাবে এখানকার সঠিক অ্যান্সার, কারণ ধোঁয়ায় মাপতে তো আমার ব্যবহার করা হচ্ছে, তাই না। এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন কী দিয়েছে, বলেছে যে ভেলামেন দেখা যায় পরাশ্রয়ী মূলে। পরাশ্রয়ী মূলে কোথায় দেখা যায়, জানতে চেয়েছে এখানে। তো তো ভান্ডা এক প্রকারের কি, এটা এক ধরনের কি অর্কিড, যেটা অ্যাকচুয়ালি কি হয়, অর্কিডের রুটের মধ্যে অবস্থান করছে। তো বাতাস থেকে মানে সব কিছু সংগ্রহ করছে, এবং তা কি হয়, সরবরাহ করতে সাহায্য করছে। তো আমার এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে আমার ভান্ডা। কেন না, এটা ভিটামিন না, যে এটা মানে ভিটামিনে দেখা যায় এটা। তো সবার ফার্স্ট কোশ্চেনটা কী দিয়েছে দেখো, বলেছে যে প্লেগ সৃষ্টিকারী জীবাণুটি কী। তো প্লেগ হচ্ছে এক প্রকার রোগ। তো এর যে রোগ সৃষ্টিকারী জীবাণু, মানে এর জন্য যে দায়ী জীবাণুটি, সেটা কি, ইয়ারসিনিয়া পেস্টিস। তো এখানে আমার সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, বিয়ের দাগটা আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেন আসো, বলেছে যে কোষীয় অঙ্গাণু যার পর্দা থাকে না। তো আমরা কি জানি যে সমস্ত অর্গানিজমের ক্ষেত্রে কি হয়, যে একটা নির্দিষ্ট সেলস মেমব্রেন থাকে, কিন্তু রাইবোজোম এবং সেন্ট্রিওলসের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে কি হয়, কোষ অঙ্গাণু থাকে না, তাদের বলা হয় কি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। তবে এখানে তো আমাদের সেন্ট্রিওলস নেই, তাহলে এখানে আমার কি হবে, রাইবোজোমটা আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো হলো। এরপরে দেখো নেক্সট কোশ্চেন কী দিয়েছে, বলেছে যে পদ্ধতিতে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপন্ন হয় তাকে কি বলে। তো সবার প্রথমে আমাকে কি জানতে হবে, এখানে কি দিয়েছে, যে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ প্রস্তুত হচ্ছে। তো আমরা কি জানি, আমরা জানি যে গ্লাইকোজেন হচ্ছে কি একটা স্টোরেজ হিসেবে কাজ করছে। তো কোথায় কোথায় থাকে, তো আমরা কি জানি, এটা লিভারে থাকে, এবং মেনলি কী হয়, লিভারে ফ্যাটি টিস্যু বা ম্যাসেল টিস্যু যেটা বলে, এবং তাদের মধ্যে গ্লাইকোজেন কি হচ্ছে, স্টোরেজ হিসেবে কাজ করছে। এবং এরপরে যার কথা আসছে সেটা কি, ব্লাড। এবং ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল যখন কমে যায়, তখন এই গ্লুকোজেন কী হয়, স্টোরেজকে, এই যে স্টোরেজের গ্লুকোজ তাকে ভেঙে দেয়, এবং সেক্ষেত্রে কী হয়, এই যে প্রসেস চলে, এবং সেই প্রসেসকে কী বলা হয়, গ্লাইকোজেনোলাইসিস। এবং এই যে গ্লাইসিস কথাটার মানে কি, গ্লাইসিস কথাটির মানে হলো ভেঙে ফেলা। তো কাকে ভাঙছে, গ্লাইকোজেনকে ভাঙছে। তাই কি হয়, মানে নামের মধ্যে দেখো অ্যান্সার রয়েছে, কাকে ভাঙছে, গ্লুকোজকে ভাঙছে। তো এই কারণে এটা কি হয়ে যাবে, গ্লাইকোজেনোলাইসিস। এই অ্যান্সারটা কী হয়ে যাবে, গ্লাইকোজেনোলাইসিস। এই যে ডি ডাগে অপশানটা হবে সঠিক অ্যান্সার। তো গ্লাইকোজেনকে ভেঙে
কী হচ্ছে, গ্লুকোজ উৎপন্ন করছে। তো এক্ষেত্রে এইগুলো হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর আগে যে সবগুলো দিয়েছে না, যে মানে অপশানগুলো দেখো দিয়েছে যে নিওজেনেসিস বা গ্লাইকোসিস কী সব দিয়েছে। এবার সেগুলো হচ্ছে কি একটা অশর্করা, মানে ফ্যাট, লিপিড বা প্রোটিন এগুলো নিয়ে গঠিত। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, পার্ট 2 এর ভিডিওতে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।